যুদ্ধ শেষ করার লক্ষ্যে আলোচনার জন্য ইরানের দেয়া সর্বশেষ প্রস্তাবের জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে ওয়াশিংটন সুনির্দিষ্ট কোনো ছাড় দিতে রাজি হয়নি। এদিকে ইরানের সংবাদ সংস্থা জানিয়েছে ওয়াশিংটন 5 দফার একটি তালিকা দিয়েছে। এতে বলা হয়েছে ইরান কেবল একটি পারমাণবিক কেন্দ্র সচল রাখতে পারবে, তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ সব ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে স্থানান্তর করতে হবে। সর্বশেষ প্রস্তাবে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের ব্যাংকে জব্দ ইরানের সম্পদের অন্তত 25% ছেড়ে দিতেও রাজি হয়নি। তারা যুদ্ধে ইরানকে ক্ষতিপূরণ দিতেও অস্বীকার করেছে। এদিকে দ্রুত চুক্তিতে রাজি না হলে ইরানকে পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, তেহরানের সময় ফুরিয়ে আসছে, তারা দ্রুত পদক্ষেপ না নিলে তাদের কিছুই থাকবে না। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের 2টি চ্যানেলে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে অস্ত্র হাতে হাজির হয়েছেন উপস্থাপকরা। টেলিভিশনের একটি অনুষ্ঠানে উপস্থাপক হোসেইন হোসেইনিকে সরাসরি সম্প্রচার চলাকালীন অস্ত্র চালনার প্রাথমিক প্রশিক্ষণ দিতে দেখা যায়। মুখোশ পরিহিত আধা সামরিক বাহিনী আইআরজিসির এক সদস্য তাকে এই প্রশিক্ষণ দেন। অপর একটি চ্যানেলে মবিনা নাসিরি নামের এক উপস্থাপিকা জানান, তেহরানের ভানাক স্কোয়ারের একটি সমাবেশ থেকে তার কাছে একটি অস্ত্র পাঠানো হয়েছে, যাতে তিনি ক্যামেরার সামনে অস্ত্রসহ উপস্থিত হতে পারেন। অনুষ্ঠানে মবিনা নাসিরি ঘোষণা দেন তিনি দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত। ফিলিস্তিনের যুদ্ধবিরতিতে ইসরায়েলের হামলায় গাজায় অন্তত 8 জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্যকর্মীরা এই তথ্য জানিয়েছেন বলে জানায় রয়টার্স। স্বাস্থ্যকর্মীদের তথ্য মতে খান ইউনুস সহ গাজার বিভিন্ন এলাকায় পৃথক হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। রয়টার্স জানিয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনের হামাসের মধ্যে সংঘাত বন্ধে পরিচালিত যুদ্ধবিরতি ব্যর্থতার মুখে পড়েছে। ইরানে হামলা বন্ধের পর থেকে ইসরায়েল গাজায় হামলা জোরদার করেছে। ইসরায়েলি সেনারা অঞ্চলটির অর্ধেকেরও বেশি অংশের নিয়ন্ত্রণ ধরে রাখলেও হামাস সেখানে নিজেদের প্রভাব আরও শক্তিশালী করছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ গাজায় হামাসকে লক্ষ্য করে হামলার কথা জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আল জাফরা অঞ্চলে অবস্থিত আল বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে বিদ্যুৎ কেন্দ্রের বাইরের একটি জেনারেটরে আগুন ধরে যায়। রবিবার আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পশ্চিম সীমান্ত দিয়ে 3টি ড্রোন আকাশ সীমা প্রবেশ করলে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে প্রতিহত করার চেষ্টা করে। এর মধ্যে 2টি ড্রোন আকাশে ধ্বংস করা হলেও তৃতীয় ড্রোনটি বিদ্যুৎ কেন্দ্রের ভেতরের মূল সীমানার বাইরে একটি বৈদ্যুতিক জেনারেটরে আঘাত হানে। তবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া তেজস্ক্রিয় নিরাপত্তা স্তরের ওপর কোনো প্রভাব পড়েনি বলেও জানানো হয়। এদিকে ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। গত 8 এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর থেকে সংযুক্ত আরব আমিরাত ড্রোন হামলার শিকার হয়ে আসছে। রাশিয়া ইউক্রেন সম্মুখ যুদ্ধে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর কমপক্ষে 1100-এর বেশি সেনা নিহত হয়েছে। 24 ঘন্টায় এসব সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। একই সময় রুশ বাহিনী ইউক্রেনের বেশ কয়েকটি ড্রোন কারখানা এবং সেনা ক্যাম্পে একযোগে বড় ধরনের হামলা চালায়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে বিভিন্ন ব্যাটল গ্রুপের অভিযানে ইউক্রেনীয় বাহিনী ব্যাপক জনবল হারিয়েছে। মন্ত্রণালয় আরও দাবি করেছে, সাম্প্রতিক সময়ে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন সক্ষমতা ধ্বংস করার লক্ষ্যেই এই বিশেষ স্ট্রাইক অপারেশন পরিচালনা করা হয়। অন্যদিকে পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেন। প্রায় 600 ড্রোনের নজিরবিহীন হামলায় রাশিয়ার মস্কো এবং বেলগোরোদ অঞ্চলে 4 জন নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 19 মে পুতিনের বেইজিং সফরের বিষয়টি নিশ্চিত করেছে ক্রেমলিন। এই সফর দুই দেশের অংশীদারিত্বের সম্পর্ককে আরও জোরদার করবে বলে জানিয়েছে ক্রেমলিন। এছাড়াও অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা নিয়ে আলোচনা হবে বলে নির্ধারিত হয়েছে। তাই তো ট্রাম্পের সফরের ঠিক পরেই পুতিনের এই সফর ঘিরে আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা। আরাফাত ইসলামের রিপোর্ট। একের পর এক বিশ্ব নেতাদের চীন সফর, রাজনৈতিক অঙ্গনে তাই তো চীন এখন টক অফ দ্য টেবিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এবার যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 19 থেকে 20 মে চীন সফর করবেন তিনি। সফরটি ঘিরে মস্কো ও বেইজিংয়ের মধ্যে অংশীদারিত্ব এবং কৌশলগত সহযোগিতা বাড়বে বলে আশা করা হচ্ছে। মূলত 2001 সালে মস্কো এবং বেইজিংয়ের মধ্যে স্বাক্ষরিত প্রতিবেশী বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তির 25 বছর পূর্তি উদযাপনের জন্য নির্ধারণ করা হয় এই সফরে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে পুতিনের অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা নিয়ে আলোচনা করার কথা রয়েছে। ট্রাম্প এবং শি জিনপিং বেশ কিছু বড় ধরনের বাণিজ্য চুক্তির কথা তুলে ধরলেও তাইওয়ান ইস্যু কিংবা ইরান সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অগ্রগতি দেখা যায়নি বৈঠকে। আলোচনায় রাশিয়া ইউক্রেন সংঘাত নিয়েও নীরব ভূমিকা পালন করে চীন। এর কারণ হিসেবে বিশ্লেষকরা মনে করছেন পুতিনের সাথে শি জিনপিংয়ের নো লিমিটস সম্পর্ক। এজন্যই বেইজিং রাশিয়ার পক্ষে।
এছাড়া আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে রাশিয়ার ড্রোন উৎপাদন সচল রেখেছে চীনা প্রতিষ্ঠানগুলো, এমনকি ভুয়া লেবেল ব্যবহার করে ড্রোন রপ্তানি করে চীন। তবে চীন সবসময় এই ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে। ওয়াশিংটন ও বেইজিং এর সম্পর্ক যখন টালমাটাল, তখন চীন রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর হতে দেখা গেছে। এই দুদেশ আনুষ্ঠানিক কোনো সামরিক মিত্র না হলেও তাদের মধ্যে অত্যন্ত নিবিড় রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। বিশেষ করে পশ্চিমা দেশগুলো মস্কোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর চীন এগিয়ে আসে রাশিয়ার তেল ও অন্যান্য পণ্য কিনতে। গেল বছরের আগস্টে চীন সফরের আগে পশ্চিমাদের বৈষম্যমূলক নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেছিলেন পুতিন। একই সাথে বেইজিংয়ের প্রশংসাও করেন তিনি। বলেন, চীন রাশিয়ার সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার, এমনকি দুদেশের নিজস্ব মুদ্রায় লেনদেনের বিষয়টিও জানান। তাই তো এবারের সফর দুদেশের সম্পর্ককে আরও গতিশীল করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরাফাত ইসলাম, ৭১। বিধানসভা নির্বাচনে ফল প্রকাশের পর মাত্র 10 দিনে তৃণমূল কংগ্রেসের অন্তত 10 জন নেতাকর্মী নিহত এবং 3000-এর বেশি কর্মী সমর্থক আহত হয়েছে, এমন দাবি করেছে দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। শনিবার তৃণমূলের 3টি প্রতিনিধি দল হুগলি, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকায় গিয়ে আহতদের সাথে কথা বলে ভাঙচুর হওয়া দলীয় কার্যালয় পরিদর্শন করে। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশিরা হোসেন। পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সহিংসতা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল কংগ্রেস। দলের দাবি, ফল প্রকাশের পর মাত্র 10 দিনে নিহত হয়েছেন বেশ কয়েকজন তৃণমূল নেতাকর্মী, আহত 3000-এরও বেশি সমর্থক। শনিবার হুগলি, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায় যায় তৃণমূলের 3টি ফ্যাক্ট ফাইন্ডিং টিম। আহতদের পরিবারের সঙ্গে কথা বলেন দলটির সদস্যরা, ঘুরে দেখেন ভাঙচুর হওয়া দলীয় অফিসও। ভোট পরবর্তী সহিংসতা নিয়ে চলা আইনি লড়াই কিভাবে এগোবে তা নিয়ে আইন শাখার সদস্যদের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক আইনজীবী ও নেতা। এদিকে সংসদ সদস্য দোলা সেন ও শর্মিলা সরকারের নেতৃত্বাধীন দল ময়না, তমলুক ও হলদিয়ায় যায়। সাজদা আহমেদ, প্রসূন বন্দ্যোপাধ্যায় ও সুস্মিতা দেবের নেতৃত্বে আরেকটি দল যায় দক্ষিণ 24 পরগনার কুলপি, মন্দিরবাজার ও মথুরাপুর পরিদর্শনে। দলের পক্ষ থেকে নিশ্চয়ই এই সমস্ত ইনফরমেশন প্রশাসনকে দেওয়া হবে এবং কোর্টেও আমাদের দলের পক্ষ থেকে কেস করা হয়েছে। কোর্টও রায় দিয়েছে গতকাল যে যারা ঘর ছাড়া তারা যাতে বাড়ি ফিরতে পারে সে ব্যবস্থা প্রশাসনকেই করতে হবে। অতএব এই ফিডব্যাকগুলোও আমরা কোর্টের কাছে এবং স্থানীয় প্রশাসনের কাছে দলের পক্ষ থেকে যাবে যে তারা যাতে সবাই সসম্মানে বাড়ি ফিরতে পারে এবং কোর্টের অর্ডার অনুযায়ী তারা তাদের প্রশাসনিক অফিসগুলোতে যেন কাজ হয়। মথুরাপুরে তৃণমূলের একটি দলীয় অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে, তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। দলটির দাবি, তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফলে ঘটেছে এসব বিশৃঙ্খলা। দেওয়ান মুবাশিরা হোসেন, ৭১। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে দেশের সংবাদ মাধ্যম ডেইলি মেইল। স্থানীয় নির্বাচনে ভরাডুবির পর লেবার পার্টির ভেতরে বিদ্রোহের মুখে শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নেন তিনি। তবে ঠিক কবে বা কখন পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তা নিয়ে এখনও চলছে নাটকীয়তা। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনে বেশ কদিন ধরে আলোচনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। স্থানীয় নির্বাচনে বিপুল পরাজয়ে চটেছেন দলের অন্যান্যরা। রীতিমতো স্টারমারের বিরুদ্ধে বিদ্রোহে নেমেছেন লেবার পার্টির সদস্যরা। একই সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রী চূড়ান্ত চাপে পড়েন বেশ কয়েকজন মন্ত্রীর অনাস্থা প্রকাশ এবং পদত্যাগে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের এক বিশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রী স্টারমার তার ঘনিষ্ঠ বন্ধুদের জানিয়েছেন পদ থেকে সরে দাঁড়াবেন, সাথে নতুন উত্তরসূরি নির্বাচনের জন্য সুনির্দিষ্ট সময়সূচিও ঘোষণা করবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ঘোষণাটি কবে আসবে? ডাউনিং স্ট্রিট ও লেবার পার্টির অভ্যন্তরীণ সূত্রগুলো দুটি ভিন্ন বার্তা দিয়েছে। কেউ বলছে 18 জুনের উপনির্বাচনের পর, আবার কেউ বলছে তার আগেই। স্টারমারের সাবেক চিফ অফ স্টাফ মর্গান ম্যাকসুইন সহ ডাউনিং স্ট্রিটের কিছু ঘনিষ্ঠ মিত্র তাকে এখনই কোনো ঘোষণা না দেওয়ার জন্য বলেছেন। আগামী 18 জুন ম্যাকারফিল্ড আসনের উপনির্বাচন হওয়ার কথা রয়েছে। ম্যাকসুইনের যুক্তি হলো,
এই উপনির্বাচনের প্রথম দফার জনমত জরিপ বা ফলাফল আসা পর্যন্ত স্টারমারের ক্ষমতা ধরে রাখা উচিত। যদি সেখানে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হয় কিংবা ম্যানচেস্টারের মেয়র এন্ডি বার্নহামের হেরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়, তবে স্টারমারের ঘুরে দাঁড়ানোর একটি সুযোগ থাকতে পারে। অন্যদিকে মন্ত্রিসভায় স্টারমারের মূল সমর্থকেরা মনে করছেন উপনির্বাচনের ফলাফল পর্যন্ত অপেক্ষা করা হবে চরম ঝুঁকিপূর্ণ। যদি ভোটের ফলে এন্ডি বার্নহাম বড় ব্যবধানে জিতে যান, তবে মনে হবে যেন বার্নহামই স্টারমারকে ডাউনিং স্ট্রিট থেকে তাড়িয়ে দিয়েছেন। এই ব্যক্তিগত অবমাননা এড়াতে 18 জুনের আগেই স্টারমার পদত্যাগের সুনির্দিষ্ট সময়সূচি ঘোষণা দিতে পারেন। মন্ত্রিসভার এক প্রভাবশালী সদস্য ডেইলি মেইলকে জানান, স্টারমার বর্তমান রাজনৈতিক বাস্তবতা বুঝেছেন। তিনি উপলব্ধি করছেন যে ডাউনিং স্ট্রিটের বিশৃঙ্খলায় তার আর টিকে থাকা সম্ভব নয়। তিনি এখন শুধু সসম্মানে এবং নিজের পছন্দমতো সময়ে বিদায় নিতে চান, আর খুব শীঘ্রই তিনি সেই সময়সূচি ঘোষণা করবেন। আরাফাত ইসলাম, ৭১। ইতালির রাজধানী রোমের তোস্কানা পার্কে বাংলা নববর্ষ উদযাপনের 3 দশক পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আয়োজন। প্রবাসী বাংলা সংস্কৃতি চর্চার অন্যতম এই উৎসব ঘিরেছিল নানা আয়োজনে মুখর পরিবেশ। কমিউনিটির বিশিষ্টজনরা বলছেন, নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশ ও ইতালির সংস্কৃতির মেলবন্ধন গড়ে তোলা এবং আলোকিত বনন বিকাশে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইতালি থেকে আরো জানাচ্ছেন লাবণ্য চৌধুরী। এখান থেকে শুরু হয় বৈশাখীর আয়োজন। বৈশাখীর সাজ, বৈশাখের শাড়ি, চুড়ি, বৈশাখের পান্তা ইলিশ, এই সংস্কৃতিকে ধরে রাখার শেকড় গাঁথা হয় এই মাঠ থেকে। বৈশাখীর এই আয়োজনের প্রতিটি পরতে পরতে ছিল বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতি এবং ধর্ম ও বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ উজ্জীবিত একটি বাংলাদেশের রূপকল্প। আজকের এই বৈশাখী মেলায় এত ভালো লাগতেছে যে মনে হচ্ছে যে বাংলাদেশের বৈশাখী। ইতালির রাজধানী রোমের বর্ণাঢ্য বৈশাখী আয়োজনে প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের অভিবাসীরা। সংস্কৃতির এই মিলন মেলায় প্রবাসী বাংলাদেশি প্রজন্মদের কাছে বাংলা সংস্কৃতির বৈচিত্র্যের ডালি উন্মুক্ত করে দেখাতে চেয়েছেন আয়োজকরা, যা প্রজন্মদের সংস্কৃতির সঙ্গে বেঁধে রাখবে এবং আলোকিত মননে বিকশিত করবে। আমাদের শিশুরা যেন শিখতে পারে বাংলা কি, বাংলার নববর্ষ কি, সেই জন্যই আমাদের এই ছোট্ট প্রয়াস। আগামীতে এই বাংলা কৃষ্টি কালচারকে আরো সামনে এগিয়ে নিয়ে যায়। শুভ নববর্ষ। আমাদের পহেলা বৈশাখ আছে, অর্থাৎ বছরের প্রথম দিন আছে, এটাকে জানানোর জন্য আমাদের এই মেলার আয়োজন। তোস্কানা সমাজ কল্যাণ সমিতির দিনব্যাপী এই আয়োজনে প্রবাসে দেশীয় কৃষ্টি ও ঐতিহ্যকে লালন ও চর্চার মাধ্যমে এগিয়ে নিতে উপস্থিত নেতৃবৃন্দরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। লাবণ্য চৌধুরী, ৭১, ইতালি। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণে দুপুর 1:30 আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১ সাথে।